প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সোহেল রানা। আজ আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণীদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসাবের বৈষম্য থেকে। আর যে অঙ্কটি করাবো সেটি যশোর বোর্ডে 2024 সালে এসেছিল। তো চলুন বন্ধুরা আগে আমরা অঙ্কটি পড়ে আসি। জনাব পামেল 2023 সালের 1 জুলাই নগদ 70,000 টাকা, 40,000 টাকার সরঞ্জাম ও 10,000 টাকার পদে হিসাব নিয়ে ব্যবসা শুরু করে। জুলাই মাসে তার ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলি সম্পাদিত হয়। এরপর জুলাইয়ে কিছু লেনদেন দেওয়া আছে। এরপর করণীয় কতে বলা হয়েছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন বলতে মালিক যেদিন ব্যবসা শুরু করে সেদিন যে যে জিনিসগুলো নিয়ে ব্যবসা শুরু করছিল সেই জিনিসগুলো নিয়ে আমাদের প্রারম্ভিক মূলধন তৈরি করতে হয়। তো এখানে মালিক দেখেন জনাব পামেল 2023 সালের 1 জুলাই নগদ 70,000 টাকা, 40,000 টাকার সরঞ্জাম ও 10,000 টাকার পদে হিসাব নিয়ে ব্যবসা শুরু করেন। তো এখানে আমাদের মূলধন তৈরি করার নিয়ম হলো প্রারম্ভিক সম্পদ থেকে আমরা প্রারম্ভিক দায় বাদ দেব। অর্থাৎ এখানে যে সম্পদগুলো আছে নগদ আর সরঞ্জাম সেই দুইটা যোগ হয়ে মোট সম্পদ হবে। আর তার থেকে পদে হিসাব বাদ দিলে আমরা প্রারম্ভিক মূলধনের পরিমাণ পেয়ে যাব। তার মানে সম্পদ সমূহ থেকে দায় সমূহ বাদ দিলেই আমরা মূলধনের পরিমাণ পেয়ে যাব। যেহেতু প্রারম্ভিক মূলধন তাহলে আমাদের প্রারম্ভিক সম্পদ যেটা আছে সেটা এখানে আসবে। তার মানে আমাদের প্রথমে আসবে হলো নগদ। নগদ আমাদের এখানে 70,000 টাকা। এরপরে সরঞ্জাম আছে 40,000 টাকা, সরঞ্জাম 40,000 টাকা। এই দুইটা ছিল তার প্রারম্ভিক সম্পদ। এই দুইটা যোগ করে আসছে 1,10,000। তার সাথে আমাদের প্রারম্ভিক দায় যেটা পদে হিসাব, এই পদে হিসাব আমাদের এখান থেকে এই সম্পদ থেকে বাদ দিতে হবে। পদে হিসাবের পরিমাণ হলো 10,000 টাকা। আর এই 10,000 টাকা আমরা যদি বাদ দিই তাহলে 1,00,000 টাকা পাবো, যেটা ছিল আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ। খতে দেখেন বলা হয়েছে ক্রয় হিসাব ও প্রাপ্য হিসাব তৈরি করো। তার মানে ক্রয় হিসাব ও প্রাপ্য হিসাবের খতিয়ান তৈরি করতে বলা হয়েছে। তো খতিয়ানের নিয়মটা আগে জেনে নিই। প্রথমে আমরা লেনদেনগুলো জাবেদা করব। জাবেদায় যদি দেখি ক্রয় হিসাব আছে তাহলে সেই জাবেদা থেকে এই ক্রয় হিসাব খতিয়ানে লিপিবদ্ধ করতে হবে। এখন কিভাবে লিপিবদ্ধ করতে হবে? যদি ক্রয় হিসাব করি তাহলে ক্রয় হিসাবের বিপরীতটি লিখব, আর টাকা লিখব হলো ক্রয় হিসাব ডেবিট হলে ডেবিট দিকে আর ক্রয় হিসাব ক্রেডিট হলে ক্রেডিট দিকে। ঠিক একই রকম প্রাপ্য হিসাবের ক্ষেত্রেও প্রাপ্য হিসাব যে জাবেদায় থাকবে সেই জাবেদা থেকে আমরা এই প্রাপ্য হিসাবের খতিয়ানে নিয়ে আসবো। তবে প্রাপ্য হিসাবের বিপরীত এন্ট্রিটা আমাদের এখানে লিখতে হবে। আর টাকা হবে প্রাপ্য হিসাব ডেবিট হলে ডেবিট দিকে টাকা আর প্রাপ্য হিসাব ক্রেডিট হলে ক্রেডিট দিকে টাকা। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমাদের একটি ছক আঁকতে হবে। দেখেন জনাব পামেলের খতিয়ান চলমান জের ছক, এরপর ক্রয় হিসাব প্রাপ্য হিসাব দুইটা ঘর আমরা এঁকেছি। দেখেন প্রথমে তারিখ, এরপর বিবরণ, তারপর জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা ক্রেডিট টাকা, এরপর ব্যালেন্সের ঘরে ডেবিট ব্যালেন্স বা ডেবিট টাকা ক্রেডিট টাকা। ঠিক একইভাবে প্রাপ্য হিসাবের ক্ষেত্রেও তাই। তো আমাদের এখানে যেহেতু ক্রয় হিসাব করতে বলা হয়েছে, তো আমাদের 3 তারিখে দেখেন 3 তারিখে আমাদের আছে হলো জুলাই 3 ধারে পণ্য ক্রয়। তাহলে আমি আগেই বলেছি প্রথমে আমাদের জাবেদা করতে হবে। কিভাবে জাবেদা করতে হবে আমরা জানি, জাবেদার নিয়ম শিখে আসবো আগে। তবে জাবেদা আমরা জানি বলেই এখন আমরা সরাসরি খতিয়ান করি। তো দেখেন ধারে পণ্য ক্রয়, তার মানে ক্রয় হিসাব ডেবিট পদে হিসাব ক্রেডিট। তাহলে এখানে দেখেন ক্রয় হিসাব আছে, ক্রয় হিসাব কোন দিকে আছে? ডেবিট দিকে। তার বিপরীত এন্ট্রি কি? পদে হিসাব। যেহেতু আমরা ধারে ক্রয় করছি তার মানে আমাদের এখানে আগে প্রথমে সালটা লিখতে হবে 2023। এরপরে আমাদের জুলাই 3 তারিখ আমাদের ক্রয় হিসাব ডেবিট, তাহলে আমাদের ক্রয়ের বিপরীতটা কি? পদেই। তাহলে আমাদের এখানে পদে হিসাব লিখতে হবে। লিখলাম পদে হিসাব। আর যেহেতু ক্রয় হিসাব ডেবিট তাহলে ডেবিট দিকে টাকা লিখতে হবে। টাকা হলো আমাদের এখানে 70,000 টাকা ডেবিট দিকে। সঙ্গে সঙ্গে এটা ব্যালেন্সের ঘরে আসবে। তবে যেহেতু এখানে ডেবিট তার মানে এই ডেবিট ব্যালেন্সে আমাদের টাকাটা লিখতে হবে 70,000 টাকা। এরপরে দেখেন 22 তারিখে বলা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। তার মানে যে জাবেদায় ক্রয় হিসাব আছে শুধু সেই জাবেদাগুলোই থেকে আমি এখানে নিয়ে আসছি, সরাসরি সেই লেনদেনগুলোই চলে যাচ্ছি। তো এখানে এরপরে দেখেন 22 তারিখে বলা হয়েছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন। তাহলে এখানে জাবেদা আসবে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট। তাহলে এখানেও কিন্তু উত্তোলন হিসাব আসবে, যেহেতু ক্রয়ের বিপরীত এন্ট্রি উত্তোলন। তাহলে আমাদের এটা কয় তারিখ? 22 তারিখ। আমরা এখানে উত্তোলন হিসাব বলে লিখব উত্তোলন হিসাব। দেখেন এখানে উত্তোলন হিসাব ডেবিট ক্রয় ক্রেডিট, যেহেতু ক্রয় ক্রেডিট তাই ক্রেডিট দিকে টাকা লিখতে হবে 5,000 টাকা। আর দেখেন যেহেতু আগে ব্যালেন্স ছিল 70,000 ডেবিট আর এখন নতুন করে ক্রেডিট হলো, তাহলে ডেবিট ব্যালেন্স এই ক্রেডিট ডেবিট থেকে এই ক্রেডিট বিয়োগ করে হবে
65,000। মনে রাখবেন যদি আগে ডেবিট থাকে এখন আবার ডেবিট হয় তাহলে যোগ, যদি আগে ডেবিট এখন ক্রেডিট হয় তাহলে পার্থক্য বিয়োগ, তবে যে পাশে বেশি হবে সেই পাশে। যেহেতু ডেবিট 70,000 ছিল, ক্রেডিট 5,000, তাই আমরা ক্রেডিটটা কম হওয়ার কারণে আমরা ডেবিট দিকে আর 65,000 থাকছে সেটা লিখলাম। এরপরে দেখেন আমাদের প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব আমাদের প্রথমে আসবে হলো 8 তারিখে। দেখেন মিলনের নিকট পণ্য বিক্রয়, তাহলে এখানে যাবে আসবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে আমরা আগেই বলেছি আমাদের বিপরীত এন্ট্রি লিখতে হবে, তো আমরা তার আগে সালটা লিখে নিই। জুলাই আমাদের 8 তারিখে এখানে বলা হয়েছে মিলনের নিকট বিক্রয়, তার মানে যাবে হবে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। তাহলে আমাদের অবশ্যই বিক্রয় বলে লিখতে হবে, তাহলে আমরা এখানে লিখলাম বিক্রয় হিসাব। টাকা কত আমাদের এখানে 90,000, যেহেতু আমাদের এখানে প্রাপ্য হিসাব ডেবিট তাহলে আমরা অবশ্যই প্রাপ্য হিসাব ডেবিট যেহেতু, তাহলে আমরা ডেবিট দিকে টাকা লাগবো 90,000। সঙ্গে সঙ্গে আমাদের ডেবিট ব্যালেন্সে চলে যাবে 90,000। আমি আবার বলছি আমাদের এখানে যাবে আসছে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট। যেহেতু প্রাপ্য হিসাবের বিপরীত এন্ট্রি বিক্রয় তাই বিক্রয় বলে লিখলাম, আর যেহেতু প্রাপ্য হিসাব ডেবিট তাই ডেবিট দিকে টাকা লিখলাম, আর এখানে ডেবিট হওয়ার কারণে ব্যালেন্সও আমরা ডেবিট দিকে লিখলাম। এরপরে দেখেন আমাদের 27 তারিখে বলা হয়েছে যে 2% বাটার পূর্ণ নিষ্পত্তিতে 2% বাটার পূর্ণ নিষ্পত্তিতে মিলনের নিকট থেকে আদায় করা হলো। তার মানে আমরা মিলনের নিকট যে 90,000 টাকা বিক্রি করিলাম সেই বিক্রয় থেকে আমরা এখন 2% বাটায় আমরা বাকি টাকাটা পেয়ে যাচ্ছি। তো মনে রাখবেন 2% বাটা বাদে যদি আমরা টাকা পাই তাহলে আমাদের 2% বাটা কেটে হচ্ছে 1800 টাকা। তাহলে আমরা টাকা জাবেদা করি, জাবেদার আগে আমরা নিচে লিখে দিই তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। যদি আমরা এখানে জাবেদা করি তাহলে আমাদের জাবেদা আসছে নগদান হিসাব ডেবিট, এরপরে বাটা হিসাব ডেবিট, আর একবারে প্রাপ্য হিসাব ক্রেডিট। তবে এখানে দেখেন আমরা প্রাপ্য হিসাব বলতে আমরা তার কাছে পেতাম কত 90,000 টাকা, তাহলে আমাদের 90,000 টাকা ক্রেডিট। তবে আমরা এখন নগদে পাচ্ছি 2% বাটা বাদে, তার মানে আমাদের নগদান হিসাব 88,200 টাকা, আর একবারে বাটা আমাদের যেটা খরচ আমরা ছাড় দিচ্ছি 1,800 টাকা। এটা হলো আমাদের বাটা হিসাব ডেবিট। এখন দেখেন আমাদের প্রাপ্য হিসাবের বিপরীতে দুইটা লেনদেন, দুইটা এন্ট্রি আছে আমাদের ঠিক ওই একইভাবে আমাদের 27 তারিখ দিয়ে আমাদের ওই নগদান হিসাব 88,200 টাকা লিখতে হবে। যেহেতু এখানে প্রাপ্য হিসাব ক্রেডিট তাহলে ক্রেডিট দিকে 88,200। মনে রাখবেন যে হিসাব লিখবো নগদান হিসাব সেই হিসাবে যত টাকা তত টাকায় লিখতে হবে। তবে প্রাপ্য হিসাব যেহেতু ক্রেডিট তাই ক্রেডিট দিকে লিখলাম। সঙ্গে সঙ্গে আমরা যেহেতু 90,000 ছিল আর এই 88,200 আমরা একবারে যেহেতু মানে ব্যালেন্সটাও মিলাইনি, যেহেতু ডেবিট ছিল নতুন করে ক্রেডিট হলো, তাহলে আমাদের আর 1,800 টাকা আমাদের ডেবিট থাকছে। এবার ওই একই তারিখে এখানে তারিখ নতুন করে লিখলেও হবে না লিখলেও হবে, যেহেতু 27 তারিখ লিখাই আছে। আমরা বিপরীত এন্ট্রি আরেকটি আছে যেটি হলো আমাদের বাটা, তাহলে আমরা এখানে বাটা হিসাব বলে লিখবো। আর আমাদের এখানে টাকা আসবে 1,800 টাকা। কেন এই যে আমি আগেই বলেছি যে প্রাপ্য হিসাব ক্রেডিট দিকে তাই ক্রেডিট দিকে টাকা, বিপরীত এন্ট্রি বাটা হিসাব বলে লিখলাম। তাহলে আমাদের এখানে আর ব্যালেন্স থাকে না, ডেবিট ছিল 1800 নতুন করে আবার ডেবিট হলো 1800, তার মানে ডেবিট 1800 মিলে গেল ডেবিট ক্রেডিটে, আমাদের এখানে ব্যালেন্স 0। তো এটাই ছিল আমাদের খ প্রশ্নের উত্তর। এবার গতে দেখেন বলা হয়েছে হিসাব সমীকরণের উপর জুলাই 1, 3, 8 ও 20 তারিখের লেনদেনগুলির প্রভাব দেখাও। তো হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাতে হলে আমাদের একটি ছক প্রয়োজন। আমি অলরেডি ছক এঁকেছি। তো দেখেন ছকে থাকবে হলো তারিখ, এরপরে সম্পদ, এরপরে দায় যোগ মালিকানা সত্ত্ব। তবে মনে রাখবেন যতগুলো সম্পদ থাকবে ততগুলো সম্পদের আলাদা আলাদা ঘর হবে, আবার এরপরে দায় যতগুলো থাকবে ততগুলো দায়ের ঘর। আমাদের এখানে একটি দায় আছে পদে হিসাব, তার জন্য একটি ঘর। এরপরে দেখেন মালিকানা সত্ত্ব যেটার জন্য মূলধন হিসাব। তবে মনে রাখবেন এই ঘরে আমাদের মূলধন আসলে যোগ হবে, মানে মূলধন বৃদ্ধি পেলে যোগ, এরপরে আমাদের আয় হলে যোগ, আর খরচ আর উত্তোলন আমাদের এই ঘর থেকে বিয়োগ হবে, এটা মাথায় রাখতে হবে। আর যতগুলো সম্পদ আসবে সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে যোগ সেই সম্পদের ঘর থেকে, আর যদি হ্রাস পায় তাহলে বিয়োগ। ঠিক পদে হিসাবটাও তাই, যদি বৃদ্ধি পায় যোগ আর হ্রাস পায় তাহলে বিয়োগ। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে দেখেন 1 তারিখে বলা হয়েছে যে জনাব পামেল 2023 সালের 1 জুলাই নগদ 70,000 টাকা, 40,000 টাকার সরঞ্জাম ও 10,000 টাকার পদে হিসাব নিয়ে ব্যবসা শুরু করে। তাহলে কি নিয়ে ব্যবসা শুরু করে? নগদ টাকা। তাহলে এই লেনদেনের ফলে আমাদের কি আছে? নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের নগদ কি হবে? যোগ হবে। তাহলে জুলাই 1 প্রথমে আমাদের নগদের ঘরে আসবে 70,000 টাকা, যেহেতু এখানে আমাদের নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে।
এরপরে আর কি নিয়ে ব্যবসা শুরু করা হলো? সরঞ্জাম। সরঞ্জাম কত? 40,000। তাহলে আমাদের ওই পরিমাণ সরঞ্জাম বৃদ্ধি পাচ্ছে, আমাদের সরঞ্জাম ঘরে যোগ হবে। এরপরে আমরা পদে হিসাব কত? 10,000 টাকার পদেই নিয়ে আমরা ব্যবসা শুরু করছি। এবার দেখেন 1 তারিখে মালিক নগদ 70,000 টাকা, 40,000 টাকার সরঞ্জাম আর পদে হিসাব 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে এই যে সম্পদ দুইটা, এই দুইটা যোগ করে যা হবে তার থেকে এই দায় বাদ দিলে আমরা মূলধনের পরিমাণ পেয়ে যাব। কারণ আমরা জানি সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, তার মানে এই দুইটা মিলে এই দুইটা সমান হবে। তো এখানে দেখেন সম্পদ 70,000 আর 40,000, তার মানে 1,10,000। সেই জায়গায় আমাদের দায় আছে কত? 10,000। তাহলে আর বাকি থাকে কত? 1 লক্ষ। সেই 1 লক্ষ হলো আমাদের কি? মূলধন। এরপরে দেখেন 3 তারিখে বলা হয়েছে ধারে পণ্য ক্রয়। তাহলে আমাদের আগে জাবেদা করতে হবে, অর্থাৎ পক্ষ বের করতে হবে। পক্ষটা ঠিক এইভাবে বের করতে হবে, কি করা হলো? ক্রয় করা হলো। তাহলে ক্রয় একটা পক্ষ। আর কিসের মাধ্যমে ক্রয় করলাম আমরা? ধারে, তার মানে প্রদেয় একটা পক্ষ। তাহলে আমাদের এখানে দুটি পক্ষ পেয়ে যাচ্ছে, একটি হলো ক্রয় আর একটি হলো প্রদেয়। এখন দেখেন এই ক্রয়ের ফলে আমার খরচ বৃদ্ধি পাচ্ছে, আর আমরা জানি খরচ বৃদ্ধি পেলে আমাদের মূলধন থেকে বিয়োগ হয়। তাহলে আমাদের এখানে মূলধন থেকে আমরা 70,000 টাকা বিয়োগ করব, যেহেতু আমাদের খরচ হচ্ছে, খরচ হলে বিয়োগ। আর এরপরে দেখেন ক্রয়টা আমরা করছি কিসে? ধারে। তাহলে আমাদের আরেকটি দায় বৃদ্ধি পাচ্ছে, তার মানে আমাদের এই পদে ঘরে যোগ। তার মানে আমি আবার বলছি, ধারে ক্রয়ের ফলে আমার ক্রয়ের নামক খরচ বৃদ্ধি পাচ্ছে, আর খরচ হলে মূলধন থেকে বিয়োগ হবে। আর যেহেতু আমি ধারে ক্রয় করছি, তার মানে আমার একটা পাওনাদার বা পদেই বৃদ্ধি পাচ্ছে, তাই আমাদের এখানে দায়ের ঘরে অর্থাৎ পদের ঘরে যোগ হলো। এরপরে দেখেন আমাদের 3 তারিখের পরে 8 তারিখে বলা হয়েছে মিলনের নিকট পণ্য বিক্রয়। তার মানে কি করা হলো? বিক্রয় করা হলো। তাহলে বিক্রয় একটা পক্ষ। কার কাছে বিক্রি করলাম? মিলনের কাছে। মনে রাখবেন, যদি নাম উল্লেখ থাকে আর যদি নগদ কথা উল্লেখ না থাকে, তাহলে আমরা বুঝে নেব যে এটা ধারে বিক্রয়। তাহলে ধারে বিক্রি করা হলো, তার মানে বিক্রয় একটা পক্ষ, আর যার কাছে বিক্রি করলাম তার কাছে আমার টাকা পাই। তাহলে আমরা যাদের কাছে বিক্রয়ের ফলে টাকা পাই তাদেরকে প্রাপ্য হিসাব বলা হয়। তাহলে আমাদের এখানে দুটি পক্ষ পেয়ে যাচ্ছে, একটি হলো প্রাপ্য হিসাব আর একটি হলো বিক্রয় হিসাব। তো এই লেনদেনের ফলে আমাদের প্রাপ্য হিসাব সম্পদ যেটা আমাদের বৃদ্ধি পাচ্ছে, তাহলে প্রাপ্য হিসাবে যোগ হবে 90,000 টাকা। যেহেতু আমরা ধারে বিক্রি করলাম, আমাদের এই সম্পদটা বৃদ্ধি পাচ্ছে। আর একটা কি হিসাব? বিক্রয় হিসাব। বিক্রয় আমার আয়, এই লেনদেনের ফলে আমার আয় বিক্রয় হিসাব বৃদ্ধি পাচ্ছে, আয় বৃদ্ধি পাচ্ছে। আয় বৃদ্ধি হলে আমরা মূলধনের সাথে যোগ করব, তার মানে আমাদের মূলধন ঘরে যোগ হবে। এরপরে দেখেন বলা হয়েছে 20 তারিখে যে ক্রয় ফেরত। তার মানে মনে রাখবেন, ক্রয়ের সময় যে জাবেদা হবে, ফেরতের সময় তার বিপরীত। তার মানে ক্রয়ের সময় জাবেদা করছিলাম ক্রয় হিসাব ডেবিট, যেহেতু ধারে ক্রয়, পদে হিসাব ক্রেডিট। আর এখন আমাদের জাবেদায় আসবে, অর্থাৎ পক্ষ আসবে যে পাওনাদার বা পদে হিসাব ডেবিট। যেহেতু আমরা ক্রয় করিলাম তখন পাওনাদার বৃদ্ধি পেয়েছিল, এখন ফেরত দিয়ে দিচ্ছি, তার মানে আমার পদেই হ্রাস পাচ্ছে। তাই পদেই দায় হ্রাস পেলে কি হয়? ডেবিট। তার মানে আমাদের এখানে পদে হিসাব ডেবিট একটা পক্ষ, মানে পদেই হ্রাস পাচ্ছে। আরেকটি পক্ষ হলো যে আমরা ক্রয়কৃত পণ্য ফেরত দিচ্ছি, তার মানে আমার ক্রয়কৃত পণ্য ক্রয় হ্রাস পাচ্ছে, আর ক্রয় হ্রাস পেলে ক্রেডিট। তাহলে আমাদের এখানে একটি হলো পদেই হিসাব আর একটি হলো ক্রয় হিসাব। তাহলে পদেই আমাদের এখানে হ্রাস পাচ্ছে, আমাদের 20 তারিখে পদেই হ্রাস পাচ্ছে, তাই পদেই থেকে বিয়োগ হবে 20,000 টাকা। আর অপরপক্ষে আমার ক্রয় যদি বৃদ্ধি পায় তাহলে মূলধন থেকে বিয়োগ হয়। যেহেতু ক্রয় হ্রাস পাচ্ছে, তাহলে আমার মূলধন এখন কি হবে? বৃদ্ধি পাবে। আবার বোঝেন, ক্রয় যদি হয় তার মানে ক্রয় হলে আমাদের মূলধন হ্রাস পায়, মানে খরচ হয়। আর যেহেতু আমরা ক্রয়কৃত পণ্য ফেরত দিয়ে দিচ্ছি, তার মানে আমার ক্রয় হ্রাস পাচ্ছে, তার মানে খরচ হ্রাস পাচ্ছে। খরচ হ্রাস পেলে নিশ্চয়ই যোগ হবে। তো এবার আমাদের কি করতে হবে? প্রত্যেকটা ঘরেরই আলাদা আলাদাভাবে আমাদের যোগ করে নিতে হবে। তারপরে আমাদের শেষে একবার আমরা টোটালটা যোগ করব। তো আমাদের যার যার ঘরে যোগ করি, দেখেন নগদ আমাদের 70,000 টাকা, এরপরে সরঞ্জাম 40,000 টাকা, আর প্রাপ্য হিসাব 90,000 টাকা। এই পাশে দেখেন আমাদের পদে হিসাব 10,000 আর 70,000 80,000। তার থেকে 20,000 বাদ দিলে আমাদের এখানে 60,000 থাকে। আর মূলধন হিসাবে প্রথমে দেখেন 1 লক্ষ থেকে যদি 70,000 বাদ দিই তাহলে 30,000, আর 90,000 যোগ করলে 1,20,000, আর 20,000 যোগ করলে হবে 1,40,000। এবার আমাদের দেখেন মাঝে যে সমান আছে, তার মানে দুই সাইড সমান করতে হবে। তো সম্পদগুলোতে আমাদের টোটাল ছিল 2,70,000, 40,000 আর 90,000 মিলে আমাদের 2 লক্ষ হয়। এরপর আমাদের ক্লোজ করতে হবে। ঠিক আমাদের দায় এবং মালিকানা সত্ত্ব মিলেও আমাদের 2,60,000 আর 1,40,000 মিলে আমাদের হয় 2 লক্ষ। এটাও আমাদের ক্লোজ করতে হবে। এটাই ছিল আমাদের গ প্রশ্নের উত্তর। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফেজ।